গ্রেফতারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে বলছেন আইনজীবীরা। বিচার নিশ্চিতে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ভারত হয়ে আসবেন লুক। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। সংরক্ষিত কোটায় শেখ হাসিনার গাড়ি চালক মন্ত্রী এমপিদের নামে ২,০০০ প্লট, পূর্বাচলেই ১,০০০। আওয়ামী লীগ সরকারের নির্দেশে বরাদ্দ দেয় রাজুক। আইনের লঙ্ঘন মত বিশেষজ্ঞদের। এবং ভিসা নীতির কড়াকড়িতে যাত্রী খরা, অর্ধেকেই নিজে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বন্ধ চট্টগ্রাম কলকাতা রুটে চলাচল। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছে আমি রাইদুল ইসলাম শুভ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করেন আইনজীবীরা। তারা বলছেন এজন্য দরকার ঢাকা দিল্লি কূটনৈতিক প্রচেষ্টা এবং বোঝাপড়া। চিফ প্রসিকিউটর বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে পরোয়ানা জারির আবেদন করবেন তারা। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। আফজাল হোসেনের রিপোর্ট। আদালত ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 12ই সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় 168টি। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 147। এর মধ্যে ছাত্র জনতার আন্দোলন এবং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 15টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শুরু হয়েছে তদন্ত। বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তবে তাকে ফিরিয়ে আনা না আনা নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে। সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে, যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরেই আমরা নেসেসারি অর্ডারস চাবো। এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না। কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল, সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না। সেটা ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 2013 সালে হওয়া এই চুক্তির আলোকে দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে প্রত্যর্পণ করেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এদিকে ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসবেন। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকও করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেনের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পরাজিত শক্তির দোসররা। গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে নেতাকর্মীদের আহত করার ঘটনায় নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যারা দেশে থেকে প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীর বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মুশফিক ফজল আনসারি আমাদের হিরো। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র এখনও চলছে বলে জানান মির্জা ফখরুল। এদিকে গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার শহীদ মিনার ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন আনসারি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় আনসারি বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারা দেশের বীর সন্তান। যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বীরত্ব। এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ। মুশফিক ফজল আনসারিকে হিরো হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে, রুখে দিতে থাকতে হবে ঐক্যবদ্ধ। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের, নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি, আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতারা। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানানো হয়। 16 বছরে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে, বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনা, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার শহীদ মিনার এবং রোববার নয়াপল্টনে সমাবেশ করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন বলে জানিয়েছেন নেতারা। 14 সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেয়া হয়। রাজুক বলছে, কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। যদিও ক্ষমতার অপব্যবহার করে প্লট দেয়াকে বেআইনি বলছেন নগর পরিকল্পনাবিদরা। মাইমুনা হায়দারের রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাসহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট। রাজুক থেকে পাওয়া তথ্য মতে গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিল সহ 4টি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে। সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গেল 5 আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেওয়ায় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। বিশেষজ্ঞরা বলছেন, অতি ক্ষতি হচ্ছে দুদেশেরই। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে সরকারকে পরামর্শ দিচ্ছেন তারা। জিনা তারা যশোয়ার রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি। অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে, এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসছি। এ অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে
বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। অর্জিত স্বাধীনতা কেউ নস্যাৎ করতে চাইলে ছাত্র জনতা তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বটতলায় ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, পঞ্চগড়কে সব সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকা যেতে রেলপথে ট্রেনের বগির পরিবর্তে নসিমনের বগি দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন সার্জিস। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, জহির রায়হান সহ 11 সদস্যের প্রতিনিধি দল। এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগেই গুলি খেয়ে বিএসএফের গুলিতে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে চায়নি, যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আলিফ আহমেদ সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর টিম শুক্রবার বিকেলে সদর উপজেলার বসতবাড়িয়া গ্রামে গিয়ে সিয়ামের কবর জিয়ারত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ারুল হোসেন তামিম। এ সময় মাঠ পর্যায়ে তদন্ত কাজের অংশ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি করেন সিয়ামের পরিবার। আন্দোলনে যারা গুলি চালিয়েছে এবং যারা নির্দেশ দিয়েছে পর্যায়ক্রমে সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন গাজী মনোয়ার হোসাইন তামিম। 5 আগস্ট লং মার্চ টু ঢাকাতে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয় সিয়াম। 7 আগস্ট এরাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যাদের নামে কেস হয়েছে তো আছে, এর সাথে যে গুলি করছে তাকে খুঁজে ফুটেজ যে খুঁজে বাইর করে তার বিচার হোক। শহীদ ভাইদের যারা যেভাবে মৃত্যু হয়েছে তার সঠিক বিচার চাই। একটা রাষ্ট্রযন্ত্র তার সকল মেকানিজম, তার সকল শক্তি ব্যবহার করে একটি টার্গেটেড পিপলকে হত্যার চেষ্টা করেছে। যেহেতু এই মামলা দিয়ে ট্রাইব্যুনালের প্রথম মামলা শুরু হয়েছিল, অতএব আমি মনে করেছি যে আমার এইখান থেকে লোকাল ইনভেস্টিগেশন সেটা শুরু হওয়া উচিত। ইতিপূর্বে ট্রাইব্যুনালের অনেক ইতিহাস আপনাদের জানা আছে। আমরা কথা দিচ্ছি যে এই ট্রাইব্যুনালের সে সকল ইতিহাস মুছে আমরা এমন একটি বিচার এই জাতিকে উপহার দিব যে বিচারের পেছনে কোনো প্রশ্ন থাকবে না। সংস্কারের জন্য গঠন করা 6 কমিশনকে দ্রুত কাজ শুরুর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে মোহাম্মদবাগ চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠে আসে বক্তব্যে। এ সময় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক। গত 5 বছরে জলাবদ্ধতা নিরসনে 350 কোটি টাকা ব্যয় হলেও এর কোনো সুফল পায়নি নগরবাসী। অন্যদিকে চট্টগ্রাম নগরীতেও থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানি প্রবেশ করায় ডুবে যায় নিচু এলাকা। এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সড়কে আটকে আছে পানি, ভোগান্তিতে পড়েছেন মানুষ। শুক্রবার দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে জোয়ারের পানি প্রবেশ করায় আগ্রাবাদ, সিডিএ আবাসিক, 2 নম্বর গেট সহ বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছুটির দিনে যারা ঘর থেকে কাজের জন্য বের হন তাদের পড়তে হয় বিড়ম্বনায়। নালা নর্দমা পরিষ্কার না করা এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্প দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। বৃষ্টি হলে মাত্র পানি, এক কোমর পানি হয়ে যায়। এই ফোটা ফোটা বৃষ্টিতেই আগ্রাবাদ অবস্থা এরকম। এখানে যে সুয়ারেজের লাইনগুলো আছে এগুলা কোনো কাজ করা হয় নাই। একটু বৃষ্টিতে সম্পূর্ণ আবাসিক এলাকা ভবন ভেসতে যায়, মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয় খুলনায়। পানি জমে যায় নগরীর বিভিন্ন সড়কে। বৃষ্টির পানি আটকে থাকায় শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান মোড়, পিটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু পর্যন্ত জমে যায় পানি। ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয় অনেক যানবাহন। ভোগান্তিতে পড়েন মানুষ। নগরীর জলাবদ্ধতা নিরসনে গত 5 বছরে 350 কোটি টাকা ব্যয় হলেও অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট বৃষ্টি হলেই মোটামুটি সব তলায় যায়। ট্রেনের আসলে সমস্যা তো, যার কারণে এই পানিগুলো বেশি থাকে সবসময়ের জন্য। ইঞ্জিনের ভিতরে পানি চলে গেছে, এই জন্যই আমার গাড়ি আর স্টার্ট হচ্ছে না। হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। আরও এই বৃষ্টিপাতিতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেই ক্ষেত্রে যাদের বিভিন্ন অ্যালার্জি বা সমস্যা আছে তাদের হতে পারে চুলকানি সহ। রিক্সা ভাড়াটা আছে সেটা তো অবশ্যই ডাবল হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স যারা আছে, যে অসুস্থ রোগী যারা আছে, তাদের হাসপাতালে যাওয়ার যে সমস্যাটা হচ্ছে, এতে তো অনেক রোগীর জীবনও চলে যেতেছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী সহ 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। কক্সবাজারে ঝড়ো হাওয়ায় ইঞ্জিল বিকল হয়ে ট্রলার ডুবির ঘটনায় মারা গেছেন একজন। জীবিত উদ্ধার করা হয়েছে 22 জেলেকে। শুক্রবার বিকেলে কলাতলি পয়েন্টের কাছাকাছি মাছ ধরার এফবি রশিদা নামে একটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়। লাইফগার্ড কর্মীরা 23 জেলেকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। এফবি রশিদা ট্রলারটি 10 দিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এদিকে বৈরী আবহাওয়ায় সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় 7টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। জীবিত উদ্ধার করা হয় 30 জেলেকে। কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে 250 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ অংশে। 15টি রাস্তা সংস্কারে 20 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান চালক ও স্থানীয়দের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টি হলেই জমে পানি। এই চিত্র নোয়াখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরের। জেলা সড়ক বিভাগের ছোট বড় প্রায় 250 কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সহ অন্তত 15টি সড়কের এই অবস্থা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিতভাবে পুকুর ও জলাশয় ভরাটের কারণে সরকারি অফিস, সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস, জজ কোর্ট, শিশু পার্ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জমে থাকে পানি। প্রতিদিন 1-2টা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি এই রোডের জনগণের একদম খুবই দুর্ভোগ। আমরা মেডিসিনের গাড়ি, আমাদের ইমার্জেন্সি প্রধান কথা। এখানে প্রথমত 11টার ভিতরে আমরা হেডকোয়ার্টার মেশিন দেওয়ার কথা, এখন এখানে প্রায় 1টা বাজে। এখান দিয়ে গাড়ি তো যাওয়ার কথা, মানুষ হাইটেও যাইতে পারে না। রাস্তায় চলতে পারতেছি না আমরা। একবারে দুর্ভোগ যে দুর্ভোগের শেষ নাই। অতি সত্বর এই রাস্তাটা মেরামতের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধ করছে।
সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বিশেষ বরাদ্দ না পেলে কাজ করা সম্ভব নয়। এখানে প্রায় 250 কিলো মতো রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 70-80 কোটি টাকা মতো হয়তো লাগতে পারে যদি পুনরায় সবকিছু একদম ভালো করে করতে হয়। নোয়াখালী সড়ক বিভাগের দাবি, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে প্রায় 20 কোটি টাকা ব্যয় হবে। সময় সংবাদ, নোয়াখালী। সরবরাহ কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান। এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী, তবে এখনও বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। অন্তর্বর্তী সরকারকে তাদের দাবি সরকারকে। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান। চলছে লোড আনলোডিং, মোকামগুলো ভর্তি বস্তায়। এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন আর এরপরে বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে। গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের, তবে এখনও তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের। বেচা বিক্রি কম, মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না। যেখানে আমরা সারাদিনে 50 বস্তা বা 100 বস্তা পর্যন্ত বিক্রির টার্গেট থাকে, সেখানে দাম কমলে বরঞ্চ সেটা 10 বস্তা আসে যায়। বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি আরও স্বাভাবিক হবে, পণ্যের দাম স্থিতিশীল চলে আসবে। আলু, পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের। এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও। বন্যা দুর্গত এলাকার জন্য সবাই কিনে নিছে, বাজারে মাল ছিল না। এখন যেহেতু আবার মাল আসছে, আবার বাজারটা কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে, কম বলতে মানে দৈনিক আপনার এখানে 2-3 গাড়ি করে ঢুকে। এদিকে ডিউ অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে 2-1 দিনের মধ্যে তেল ও চিনির সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। চিনি বাজার কমতির দিকে, গতকাল থেকে আজকে চিনি বাজার মনের উপর 40 টাকা দর কমে গেছে। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হলেও প্রভাব নেই রাজধানীর বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সবজির যথেষ্ট সরবরাহ থাকলে সহসাই মিলছে না দাম কমতির খবর। নতুন করে বেড়েছে কাঁচামরিচের দাম, তবে আগের জায়গায় স্থির মুরগির বাজার। জুলাই থেকে সেপ্টেম্বরকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। এ সময় ঘিরে ভোক্তার প্রত্যাশা থাকে দাম কমতির। তার উপর এবছর বন্ধ রফতানি, তবে বাজারের চিত্র উল্টো। মৌসুম বা রফতানি বন্ধের প্রভাবের ছিটে ফোটারও দেখা মিলছে না। রপ্তানি বন্ধ হয়েছে ঠিক আছে, ইলিশ মাছের দাম কমে নেই। গত 2 সপ্তাহ আগে আমি যেটা কিনছি 1.5 কেজির, ওটা আজকে 1 কেজিরও দাম বেশি, আরো 1.5 কেজি সাইজের থেকেও বেশি। এত বড় বাজারের মধ্যে এই দাম, আমরা যদি খুচরা ছোট বাজারে যাই সেটা আরো বেশি। যদিও বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, যার প্রভাব পড়েছে অন্যান্য মাছের বেচাকেনায়। বিক্রেতাদের দাবি, ইলিশের চাপে অন্য মাছের বিক্রি ও দাম উভয়ই কমেছে। তবে ভোক্তাদের অভিযোগ, দাম এখনো বাড়তির দিকেই। কেজিতে 150 টাকা বেশি, তারপর ইলিশ মাছ খুবই ভালো কিনতেছে। ইলিশ মাছের মৌসুম চলতেছে, সবাই ইলিশ মাছ খাইতে পছন্দ করে, বিদায় অন্যান্য মাছের দিকে চাহিদাটা খুব কম। চিংড়ি মাছ, ইলিশ মাছ আমগো মধ্যবিত্ত মানুষের কেনার মতো সাধ্য না, যে বেতন কথা বুঝছেন। আর বাইং মাছ লইছিলাম, বাইং মাছের কেজি, ছোট বাইং মাছ 800 টাকা কেজি। এদিকে শুক্রবার ছুটির দিনে বাজারে বেড়েছে সবজির সরবরাহ। তবে 2 দিনের ব্যবধানে নতুন করে 20 থেকে 30 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। আর পটল, ঢেঁড়স, কাকরুল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। ক্রেতারা বলছেন, কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও এখনো অধিকাংশ পণ্যের দামই চড়া। ভালোই সবজির পরিমাণ এখন আছে, কিন্তু দাম অতটা হাই নেই, মোটামুটি ভাবে কম আছে। 50-এর নিচে আছে পেঁপে,
আর 50-এর ভিতরে কয়েকটা আইটেম আছে, আর 50-এর উপরে হলো বাকি আইটেমগুলা। মানুষের যে আয়, সে আয়ের সাথে আসলে আমাদের দ্রব্যমূল্যের কোনো সঙ্গতি নেই। সপ্তাহখানেক ধরে অনেকটা স্থির মুরগির বাজার। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 170, আর সোনালী মুরগির দাম 240 থেকে 250 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট। জেলা ও আশেপাশের এলাকার কৃষক ও পাইকাররা নানা জাতের ধরনের চারা সংগ্রহে ছুটে আসছেন এই হাটে। চলতি বছর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার পাশাপাশি আমন রোপণের লক্ষ্যমাত্রা পূরণের আশ্বাস কৃষি বিভাগের। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও হৃদয় পলের ছবি নিয়ে রিপোর্ট। বেচাকেনায় জমজমাট ধানের চারার হাট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে জমে উঠেছে এই হাট। নিজেদের উৎপাদিত চারা হাটে আটি বেঁধে নিয়ে আসেন কৃষক। বিয়ার 22, 49 এবং 50 জাত ছাড়াও বিক্রি হয় চিনিগুড়া, কালোজিরা ও বড়জ জাতের ধানের চারা। জাত ভেদে প্রতিটি আটি বিক্রি হয় 70 থেকে 140 টাকায়। প্রতিদিনও জ্বালাই না বিক্রি করতেছি, প্রতিদিন ব্যাপারে গৃহস্থ লয়ে আমরা কিনা লাই। 100 টাকা আড়ি বিহি আর কি, হাঁসাও বিহ 120 টাকা, 22 বিহ 100 টাকা, 7ও 100 টাকা। 20টা ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার আসে। পানি যখন কমে কাস্টমার বাড়ে, পানি যখন বাড়ে কাস্টমার কমে। জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে এই হাটে আমন মৌসুমের চারা কিনতে আসেন কৃষকরা। অনেক পাইকার এখান থেকে চারা সংগ্রহ করে বিক্রি করেন নিজ জেলায়। সব ধরনের জ্বালা পাইবেন আপনি, নানান ধরনের থেকে হবিগঞ্জ, মাধবপুর, ওই দিকটা কুমিল্লা, অনেক জায়গা থেকে এখানে আসে কাস্টমার আছে। মুরব্বীরা এই বাজার থেকে মালামাল নিত, তার চেয়ে আমরা এই বাজার চিনি, এই হিসাবে আমরা এই বাজার থেকে মালামাল নিয়ে বাছাই বাছাই করে নেওয়া যায় আর কি। গৃহস্থেরা আল্লাহ দিলে ইয়েরাও কিনতেছে, ব্যবহারীরাও ব্যস্ত আছে। চলতি মৌসুমে জেলার 54,225 হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বন্যায় 6,900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুষিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্যোক্তা তৈরি হয়েছে যারা আমাদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে বাণিজ্যিকভাবে চারা তৈরি করে, এবং এই চারার গুণগত মান অনেক ভালো বিধায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাও কিন্তু এই চারার একটা চাহিদা আছে। নন্দনপুরের এই হাটে প্রতিদিন গড়ে 10 লাখ টাকার ধানের চারা বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। একদিকে গ্যাস সংকট, তার উপর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন আগের সরকারের আমদানি নির্ভর নীতি ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। রক্ষণাবেক্ষণ শেষে 3.5 মাসেও সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় তীব্র সংকটে এই খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, 31 বিদ্যুৎ কেন্দ্র। জনজীবনের পাশাপাশি যার নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প কলকারখানায়। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। 4টা পাম্প ঘুরে আসছে এখানে, একটা পাম্পে কমপক্ষে 1.5 থেকে 200 গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। পেশেন্ট নাই, 100, 120, 30, আগে ছিল 180, 200 পেশেন্ট ছিল। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে 6 সার কারখানার 3টিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র 38% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। 30 থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় 4,000 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে 2,500 থেকে 2,600 মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে 3.5 মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল। ফলে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় 300 মিলিয়ন কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের
মানে জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা সহ বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলার অভিযোগ করেন তারা। এছাড়াও ২০ সেপ্টেম্বর শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। আবারও ৮ দফা দাবিতে শাহবাগে আন্দোলনে নেমেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। আন্দোলনকারীদের প্রধান দাবি তাদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এর আগেও আন্দোলনে নেমেছিলেন তারা। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দির পোড়ানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্যদের মন্দির পাহারা দেওয়ারও বিরোধিতা করেন তারা। ৩ দিন আমাদের হিন্দুদের উপর আক্রমণ বেড়েই চলেছে, আমাদের মন্দির লুটপাট, বাড়ি ঘরে আগুন। দুর্গাপূজার নিরাপত্তায় আমাদের এত বাহিনী থাকা সত্ত্বেও কেন মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এগিয়ে আসবে? সঠিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশে থাকতে চাই। এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, কোনো ব্যক্তির না, কোনো প্রতিষ্ঠানের না। দ্রুত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের ব্যবস্থা, অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন সহ ৮টি দাবি জানান তারা। প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের ৮ দফা দাবি মেনে নেওয়া হোক এবং নিরাপত্তা নিশ্চিত করা হোক। যে ৮ দফা পেশ করা হয়েছিল তা আগামী দুর্গাপূজার আগে সুস্পষ্ট প্রত্যক্ষ প্রদর্শন সনাতনী সমাজের কাছে প্রদান করতে হবে। দাবি মানা না হলে ২০ সেপ্টেম্বর শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীসহ সেনা সদস্যের। পুলিশ জানায় শুক্রবার বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার এলাকায় নিজ বাসা থেকে স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাজমুল। সন্ধ্যায় নগরীর শিকদার জিগাতলা এলাকায় সিস্টেম বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সেনা সদস্য নাজমুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা যান তার স্ত্রী দিলরুবা। পরে আহত 2 শিশু সন্তান আফনাব ও জান্নাতকে রাজধানীর সিএমএইচে পাঠানো হয়। পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে এবং শেখ হাসিনাকে গণহত্যার অপরাধে বিচারের মুখোমুখি করার দাবিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সেমিনার হয়েছে। এতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এম মালিক। তিনি বাংলাদেশ থেকে পাচার করা টাকা সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবি জানান। এছাড়া বিগত সরকারের সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয় সেমিনারে। পাকিস্তান, নেপাল সহ 11টি দেশের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট সেবা। শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের উদ্বোধন করা হয়। আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যেই ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। এর মাধ্যমে আরেকটি ধাপ উন্নত হলো প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদান। আতিকুর রহমান তমালের রিপোর্ট, আরিফুর রহমানের রিপোর্ট।
দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার 46তম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান, আবেদনকারীরা 5 থেকে 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে। জন্ম তারিখ এবং জন্মস্থান, এই 5টা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা যদি এই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে, তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিং এর বা এটাকে করতে পারবে না, এটা জালিয়াতি কোনো করতে পারবে না। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। আমাদের পাসপোর্ট অনুযায়ী আকামার নাম আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চীনের ঘোর আপত্তি ও হুঁশিয়ারি তোয়াক্কা না করে জার্মানির 2টি জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। এটিকে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে কোনো দেশের নিজস্ব নৌপথ নয়, বরং আন্তর্জাতিক রুট বিবেচনা নিয়েই এই প্রণালী ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। তাইওয়ান প্রণালী দিয়ে জার্মানির যুদ্ধ জাহাজ অতিক্রম করতে পারে এমন খবরে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল বেইজিং বার্লিনের মধ্যে। কোনো দেশ নৌ চলাচলের স্বাধীনতার অপব্যবহার করে তাইওয়ান প্রণালীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা শক্তভাবে প্রতিহত করার কথাও জানায় সেই প্রশাসন। তবে চীনের ঘোর আপত্তি ও হুঁশিয়ারি তোয়াক্কা না করেই প্রণালী অতিক্রম করেছে জার্মানির 2টি যুদ্ধ জাহাজ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে জার্মানির যুদ্ধজাহাজ বাডেন বুইটেনবার্গ ও নৌসেনা বহনকারী ফ্রাঙ্কফুর্ট আম মাইন নামের আরেকটি রণতরী দক্ষিণ কোরিয়া থেকে ফিলিপিন্সের ম্যানিলার উদ্দেশ্যে যাত্রা করে। এক পর্যায়ে যুদ্ধজাহাজ দুটি তাইওয়ান প্রণালী অতিক্রম করে। 20 বছরেরও বেশি সময় পর জার্মানির কোনো যুদ্ধজাহাজের এই প্রণালী অতিক্রম করার ঘটনা এটি। তাইওয়ান প্রণালী দিয়ে জার্মানির যুদ্ধজাহাজ যাওয়ার প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, জাহাজ দুটি ইন্দো প্যাসিফিক ডেভেলপমেন্টের মহড়ার অংশ। আর তাইওয়ান প্রণালী কোনো দেশের নিজস্ব সম্পত্তির অংশ নয়, এটি প্রচলিত আন্তর্জাতিক নৌরুটের একটি অংশ। এই রুট ব্যবহারের কারণ প্রতিকূল আবহাওয়ায় জাহাজের নিরাপত্তা নিশ্চিত ও সময়ের সদ্ব্যবহার করা। এদিকে জার্মানির যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করার ঘটনায় আপত্তি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতেই জার্মানির এই অপকৌশল বলেও জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। একই সঙ্গে আন্তর্জাতিক মহড়ার নামে এই প্রণালীতে কোনো প্রকার শক্তি প্রদর্শন করলে চীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং সব ধরনের হুমকি ও উস্কানির প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত থাকবে বলেও জানানো হয়। বেইজিংয়ের হুমকি ধামকি সত্ত্বেও গত কয়েক বছর ধরে তাইওয়ান প্রণালী দিয়ে যাতায়াত করছে চীনের শত্রু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার মতো দেশগুলোর যুদ্ধজাহাজ। এতে বারবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শি জিনপিং সরকার। নতুন করে জার্মানির যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করায় দুই দেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হতে পারে বলে মত সামরিক বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আফগানিস্তানের বন্দুকধারীদের হামলায় 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ডেকুন্ডি প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে তালেবান প্রশাসন। সরকারের মুখপাত্র হাবিবুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট খোরাসান। ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে
ইয়েমেনের রাজধানী সানা। এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গোটা ইয়েমেনে। জমজমাট হয়ে উঠেছে সাজসজ্জা ও আলোকসজ্জা দোকানেরই ও ব্যবসায়ীদের মধ্যে। ঝলমলে আলোয় জ্বলজ্বল করছে রাস্তাঘাট, বাড়িঘর, মসজিদ ও মাজার। সঙ্গে আছে রঙিন কাগজের সাজসজ্জা, পতাকা, আরো কত কি। ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে ইয়েমেনের রাজধানী সানা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে গোটা ইয়েমেনে। জমজমাট হয়ে উঠেছে আলোকসজ্জার ব্যবসা। ধর্মীয় অনুভূতির সঙ্গে সঙ্গে পতাকা, স্কার্ফ সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ঈদে মিলাদুন্নবী আসার খুশিতে আছে ইয়েমেনের বাসিন্দারাও। সংঘাত, সহিংসতা ও যুদ্ধের মধ্যেই একটু স্বস্তি খুঁজে পাচ্ছেন হাউথি বিদ্রোহীদের সদস্যরাও। আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাড়ি সাজাতে এসেছি। এই উৎসবটি ইয়েমেনের জনগণের জন্য সর্বশ্রেষ্ঠ উদযাপন এবং সবচেয়ে বড় ছুটি হিসেবে বিবেচিত হয়। বর্তমান সময়ে আমাদের এমন একটি উপলক্ষের প্রয়োজন যাতে মুসলমান জাতি নবীর আদর্শিক জীবনে ফিরে আসে। আমরা যেন তার জীবন আচরণকে অনুকরণ করে চলতে পারি এবং তার দেখানো পথে চলি। এটি আমাদের জীবিকা নির্বাহের একটি সুযোগ করে দেয়। আল্লাহ তাআলাকে ধন্যবাদ, এই উৎসবকে আমাদের আয়ের উৎস বানিয়ে দিয়েছেন। আমরা শাল ও পতাকা বিক্রি করি এবং গাড়ি সাজাই। ঈদে মিলাদুন্নবী হলো ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মুসলিমদের মাঝে পালিত এক আনন্দ উৎসব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। মুসলিম দেশগুলোতে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। চন্দ্র উৎসব উপলক্ষে চীনের সাংহাইয়ে চলছে মনোমুগ্ধকর বার্ষিক আলোকসজ্জা প্রদর্শনী। জমকালো এই আলোকসজ্জার মধ্যে দিয়েই স্বাগত জানানো হবে মধ্য শরতের চন্দ্র উৎসবকে। অসাধারণ এই আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। চীনা ঐতিহ্যে বানানো পুরানো বাড়িগুলো জ্বলজ্বল করছে আলোয়। সামনের দিকে পড়ছে তার প্রতিবিম্ব। বাহারি সব বাতিতে সাজানো হয়েছে চারদিক। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে চীনের সাংহাইয়ে চলমান আলোকসজ্জা প্রদর্শনীতে। তাই দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। আমি চন্দ্র উৎসব উপলক্ষে এই আলোকসজ্জা উপভোগ করতে এসেছি। আমি চাই এই সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে সবাই জানুক। চীনে যখন ফসল ঘরে তোলার সময় আসে, চারদিক ঝলমলে হয়ে ওঠে বাহারি আলোকসজ্জায়। কোনো বাতি দেখতে বাঁকা চাঁদের মতো, আবার কোনোটি আকাশের জ্বলজ্বল আলোর মতো। অর্ধচন্দ্রের আকারের এই বাতিগুলো সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয় চীনা সংস্কৃতিতে। এছাড়াও এক এক ধরনের বাতি বহন করে ভিন্ন ভিন্ন অর্থ। চন্দ্র উৎসবের সময় গোটা পরিবার একত্রিত হয়, একসঙ্গে সময় উপভোগ করে। মংফিশ আকারের এই লণ্ঠনটি তারই প্রতীক। চীনা ক্যালেন্ডার অনুযায়ী বছরের অষ্টম মাসের 15তম দিনে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল থাকে বলে বিশ্বাস করা হয়। তাই সেদিনই ফসল ঘরে তোলার জন্য উৎসবের আয়োজন করা হয় দেশটিতে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের 17 তারিখ উদযাপিত হয় এই উৎসব। গুরুত্বপূর্ণ এই দিনটিকে স্বাগত জানাতে প্রতি বছরই তাই আয়োজন করা হয় জমকালো আলোক প্রদর্শনীর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নেতৃত্বাধীন সরকারের ফ্যাসিবাদী আখ্যা দিয়েছেন মার্কিন এই ধনকুব। নিজের এক্স হ্যান্ডেলে ফ্যাসিস্ট লিখে পোস্ট করেন মাস্ক। এরপরই এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে অস্ট্রেলিয়ার সরকারি পরিষেবা মন্ত্রী বিল শর্টেন মাস্কের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে তিনি টেসলার সিওর এমন মন্তব্য বাকস্বাধীনতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছেন। শর্টন বলেন, মাস্ক কেবল অর্থনৈতিক বিষয় দেখে এ ধরনের মন্তব্য করেছেন। বৈশ্বিক প্রাদুর্ভাবের মাধ্যমে মক্সিপক্সের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার সংস্থাটির প্রধান টেসদোর অধানে গেউসুর এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ম্যাক্সিপক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন
ভাইরাসজনিত রোগটি মোকাবেলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই রোগের সংক্রমণ বিস্তার ও প্রাণহানি ঠেকাতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন দেশে সবার আগে টিকা পৌঁছাতে হবে। সংস্থাটির প্রাথমিক অনুমোদন থাকায় এই টিকা জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক সংস্থা সংগ্রহ করতে পারবে। চলতি বছর কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম মানকিপক্স শনাক্ত হয়। গত জানুয়ারি থেকে দেশটিতে প্রায় 22,000 মানুষের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। রোগটিতে প্রাণ হারিয়েছে 716 জন। কঙ্গোর পর আফ্রিকার দেশগুলোতেও মানকিপক্স শনাক্ত হয়। পরে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়ে এটি। ভারতের বিপক্ষে টেস্ট জিততে হলে ব্যাটসম্যানদের ভালো করার কোনোই বিকল্প নেই। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেলেও একাদশে জায়গা পাওয়া নিয়ে আছে সংশয়। তবে রোমাঞ্চকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত সুযোগ মিললে নিজেকে প্রমাণ করতে চান উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির আলী অনিক। হেড কোচ ছাড়া 10ম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন বাকি সব বিদেশি কোচিং স্টাফদের সদস্যরা। এদিন দীর্ঘ সময় বোলিং করেছেন ইনজুরি কাটিয়ে টেস্টে স্কোয়াডে ফেরা ছিটকে পড়া পেসার শরীফুল ইসলাম। শরতের বেখেয়ালি আকাশে রোদ মেঘের লুকোচুরি, তাতে কালক্ষেপণ হয়েছে অনুশীলনে। বৃষ্টি বাগড়া দিয়েছে 2 দফা। 10ম দিনের অনুশীলনে এই ছবিটা আলাদা। বিদেশি কোচিং স্টাফের সব সদস্যরা যোগ দিয়েছেন এদিন। হেড কোচ চান্ডিকা আসবেন শনিবার মধ্যরাতে। টাইগার পেস বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা তাসকিনের সঙ্গে লোকাল কোচ তারেক আজিজ খান। নেটে ঢাকা এক্সপ্রেসের বরাবরই হচ্ছিল ওভার স্টেপিং। তারেকের টোটকায় পরের বলটাই দুর্দান্ত, ব্যাটসম্যান পর্যদস্ত। ইনজুরিতে টেস্ট স্কোয়াডে না থাকলেও টি-20 সিরিজে যে থাকছেন শরীফুল, এদিন তার টানা বোলিং দিয়েছে সেই নিশ্চয়তা। তবে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা মিললেও একাদশের জাকির আলী অনিকের জায়গা পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই। তবুও লুকাননি নিজের রোমাঞ্চ। 2 ফরম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি, তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফরম্যাট অনুযায়ী। আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা যারাই খেলবে, তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। পেস ইউনিটের পাশাপাশি এদিন আলাদা কাজ হয়েছে ব্যাটিং ইউনিট নিয়েও। ভারতের বিপক্ষে টেস্ট জিততে যে এই বিভাগেই ভালো করার কোনো বিকল্প নেই। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়েই। ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। চেন্নাইয়ের বিমান ধরার আগে শনিবার শেষবারের মতো অনুশীলন করবেন টাইগাররা। চিদাম্বরমে 19 সেপ্টেম্বর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও বাফুফেতে ফিরতে যাচ্ছেন সাবেক সহ সভাপতি তাবিথ আওয়াল। তবে এবার আর আগের পদে নয়, সরাসরি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন তাবিথ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 26শে অক্টোবর বাফুফেতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। এতদিন তার বিপক্ষে কেউ নির্বাচন করতে না চাইলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে আসতে যাচ্ছে পরিবর্তন। আভাস মিলেছে সাবেক সহসভাপতি এবং বিএনপি নেতা তাবিথ আওয়াল এবার নির্বাচন করবেন প্রেসিডেন্ট পদে। এর আগে 2 দফায় বাফুফের সহসভাপতি ছিলেন তাবিথ। দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান হিসেবেও। প্রিমিয়ার লিগে খেলতে এবার বাফুফের দ্বারস্থ হলো জামাল ভুঁইয়া। আবাহনীর সঙ্গে দল বদলের চুক্তি সংক্রান্ত জটিলতায় ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় দলের অধিনায়ক। এবারের বিপিএল মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত 8 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের এবারের আসর। গেল মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোলদা মাইও থেকে দেশে দিয়ে লিগের দ্বিতীয় পর্বে আবাহনীতে যোগ দেন জামাল। এবারের দল বদলেও আবাহনী ছাড়া কেউই তার ব্যাপারে আগ্রহ দেখাননি। তবে ক্লাবটি তাকে কম টাকায় খেলতে বলায় রাজি হননি ক্যাপ্টেন। তাই উপায় না পেয়েই এবার বাফুফেকে চিঠি দিয়েছেন তিনি। আবাহনী তাকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠালে অন্তত এবারের মৌসুমে অন্য কোনো ক্লাবের হয়ে লিগে মাঠে নামতে পারবেন তিনি।
পদক জয়ের লক্ষ্য নিয়েই চাইনিজ টাইপের যুব এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে যাবে বাংলাদেশ। নিয়মিত অনুশীলন ক্যাম্প চলায় আর্চারদের প্রস্তুতিতে নেই কোনো ঘাটতি। প্রতিযোগিতায় নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় আর্চাররা। আর পদক জিততে পারলে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশন। গভীর মনোযোগ সঙ্গে নিখুঁত নিশানাবাজি। ন্যাশনাল ক্যাম্পে আর্চাররা প্রস্তুতি নিচ্ছেন যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। অলিম্পিকে সরাসরি অংশ নিলেও সফলতার দেখা পায়নি বাংলাদেশের আর্চাররা। এবার এশিয়ার প্রতিযোগিতামূলক এই আসরে সেই আক্ষেপ গোছাতে চায় তারা। 27 সেপ্টেম্বর থেকে চাইনিজ তাইপেতে বসতে যাচ্ছে এশিয়ার যুব তীরন্দাজদের জন্য সবচেয়ে বড় এই আসর, যেখানে থাকবে কোরিয়া, ভারতের মতো দলও। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে অনুশীলনে মনোযোগী বাংলাদেশের আর্চাররা প্রতিযোগিতায় উজাড় করে দিতে চায় নিজেদের সর্বোচ্চটা। প্রস্তুতিতে ঘাটতি না থাকায় এই আসরে পদক জয়ের সম্ভাবনা দেখছেন কোচও। এশিয়ার সাইডটা হচ্ছে অনেক স্ট্রং বলতে পারেন আর্চারিতে, এবং আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ টিমটা অনেক বেশি স্ট্রং এশিয়ার সাইডে। যদি আমরা এশিয়ার সাইডে অন্য টিমের কথা চিন্তা করি, বাইরের যেগুলো টিম আছে তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে, কারণ আমরা অনেক হার্ড। সো ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মেডেল নিয়ে আসতে পারি। নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব যাতে ভালো কিছু হয়। সিনিয়র ভাই আপুরা অনেক ভালো খেলে, অনেক ভালো করছে, চেষ্টা করবো ওনাদের মতোই ভালো কিছু করার। বিশ্বসেরাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আমার দলটা ছোট হলেও আমরা যথেষ্ট শক্তিশালী। ছেলেমেয়েরা কঠোর পরিশ্রম করছে। আমাদের অনুশীলন ক্যাম্প চালু ছিল, তাই প্রস্তুতিতে ঘাটতি নেই। এই আসরে পদকের আশা করতেই পারি। আর্চারদের উৎসাহ দিতে চলমান এই ক্যাম্পের খোঁজ খবর নিতে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য নানা প্রতিকূলতার পরও ক্যাম্প চালু রেখেছে ফেডারেশন। ধারাবাহিকতা না থাকলে কিন্তু আমরা অলিম্পিক স্বপ্ন দেখতে পারবো না। আমাদেরকে পদকের দোরগোড়ায় পৌঁছাতে গেলে আমাদেরকে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে খেলতে হবে, যেটা ইন্ডিয়া করে। ইন্ডিয়া এত কিছু করার পরেও কিন্তু তার পদকের মুখ দেখেনি। আমরা ইনশাল্লাহ দেখতে পাবো, আমাদের সে মেধা এবং স্পৃহা আছে খেলোয়াড়দের। এশিয়ার 35 দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতার স্বর্ণ পদক জিতলে 3 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশন। আর রৌপ্য পদকের জন্য 2 লাখ এবং ব্রোঞ্জ জিতলে 1 লাখ টাকা পুরস্কার পাবে আর্চাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে নামছে ক্লাবগুলো। জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে ব্রেন্টফোর্ডকে আতিথ্য দিবে ম্যানচেস্টার সিটি। প্রথম 3 ম্যাচে 3টি জয় পেয়ে শীর্ষে অবস্থানে সিটিজেনদের। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। আরেক ম্যাচে সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। 2 দলের সামনে চ্যালেঞ্জ জয়ে ফেরার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। আরেক ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। আন্তর্জাতিক বিরতির পর আবারও ব্যস্ততা শুরু ইংলিশ প্রিমিয়ার লিগে। প্রথম দিনেই মাঠে নামছে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। লিগে অনবদ্য সময় কাটাচ্ছে পেপ গার্দিওলা শিষ্যরা। তবে এই বিরতির পর গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেওয়ার আগে নির্ভর থাকতে পারেন কোচ পেপ গার্দিওলা, কারণ দলটার বিপক্ষে রয়েছে অতীতের সুখকর অভিজ্ঞতা। তাছাড়া এই মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তাদের জয়রথ। রেকর্ডে নাম লিখিয়েছেন দলটার গোল মেশিন আর্লিং হল্যান্ড। 3 ম্যাচে করেছেন 7 গোল, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম 3 ম্যাচে একক কোনো ফুটবলারের সবচেয়ে বেশি গোল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে সবশেষ দেখায় 1-0 গোলে জয় পেয়েছিল সিটিজেনরা। সেই একমাত্র গোলটি এসেছিল হল্যান্ডের পা থেকে। সবশেষ 19 বারের দেখায় 11টি জয় ম্যান সিটির, 7টি জয় রয়েছে ব্রেন্টফোর্ডের। জার্মানির বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাসেল ইনজুরিতে পড়েছেন নাথান আকিব। কবে মাঠে ফিরবেন তা নিয়েও আছে অনিশ্চয়তা। হল্যান্ডকে বিশ্রামের গুঞ্জন থাকলেও তাকে রাখতে পারেন একাদশে। ডোকো, ব্রুইনা, বার্নার্ডো, কোভাসিচ, আকানজিরা থাকবেন একাদশে। একই দিন আরেক ম্যাচে মাঠে নামবে সমান পয়েন্ট নিয়ে টেবিলের 2য় স্থানে থাকা লিভারপুল। তাদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। 3 ম্যাচে 3টি জয় নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে দল। অতীত পরিসংখ্যানও কথা বলছে তাদের হয়ে। 11 বারের দেখায় 7টি জয় রয়েছে অলরেডদের, আর 2টি করে ড্র ও জয় নটিংহ্যামের।
তবে এই ম্যাচে মাঠে নামার আগে আর্নে স্লটের জন্য চিন্তার কারণ হতে পারে কয়েকটি ইনজুরি। কার্টিস জোন্স, ম্যাক অ্যালিস্টারকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। ফেডরিকো চিয়েসা অপেক্ষায় রয়েছেন অলরেড জার্সিতে অভিষেকের, যদিও ফিটনেস পরীক্ষায় এখনও টিম ম্যানেজমেন্টের মন ভরাতে পারেননি। তবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে সালাহ, জোতা, দিয়াজরা জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় লিভারপুলের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রেফতারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে বলছেন আইনজীবীরা। বিচার নিশ্চিতে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল। ভারত হয়ে আসবেন লুক। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। সংরক্ষিত কোটায় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপিদের নামে 2000 প্লট, পূর্বাচলে 1000। আওয়ামী লীগ সরকারের নির্দেশেই বরাদ্দ দেয় রাজুক। আইনের লঙ্ঘন মত বিশেষজ্ঞদের। এবং ভিসা নীতির কড়াকড়িতে যাত্রী খরা, অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বন্ধ চট্টগ্রাম কলকাতা রুটে চলাচল। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।